একাত্তর মঞ্চে সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি মিথিলা ফারজানা। দর্শক মণ্ডলী, এই গত 15 দিন ধরেই গণমাধ্যমগুলোতে যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেটি আর নতুন করে বলবার মতন কিছু নেই। গণজাগরণ মঞ্চ এবং গণজাগরণ মঞ্চের সমাবেশ থেকে তরুণ, ছাত্র, ব্লগার, সর্বস্তরের যে শ্রেণী পেশার বয়সের মানুষ রয়েছেন তারা যে দাবিটি করে আসছিলেন সেটি হচ্ছে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, এবং তার সাথে সাথে কিছু দাবি এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধন, যুদ্ধাপরাধীদের সহায়তা করার জন্য সংগঠন হিসেবে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা। তো আইন সংশোধনের একটি প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা দেখছি যে আসামি পক্ষের মতো অভিযোগকারী যারা রয়েছেন তাদেরকেও আপিলের সমান সুযোগ দিয়ে এবং ব্যক্তির মতো সংগঠনকেও বিচারের আওতায় আনা যাবে, এই সুযোগগুলো সৃষ্টি করে এক ধরনের ট্রাইব্যুনালের আইনের সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে। এর পাশাপাশি এই সংশোধন নিয়ে নানান ধরনের কথা, নানান ধরনের প্রতিক্রিয়া, আন্তর্জাতিক মহলেও বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হচ্ছে যে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা যাবে কিনা বা কিভাবে করা যাবে সেই বিষয়টি তারা খতিয়ে দেখছে। ৭১ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধের দায়ে যে অভিযুক্ত জামাতে ইসলামী তারা প্রায় গত ৩৫ বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে এবং অর্থনীতিতেও, এটি শুধু রাজনীতির কথা নয়, রাজনীতি, অর্থনীতিতে এবং কোন কোন ক্ষেত্রে সামাজিকভাবে পুনর্বাসিত হয়েছে, সেটি আর অস্বীকার করার প্রেক্ষাপট নেই। এবং এই যে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে তারা জটিল করে তুলেছে আজকে, সেইটি এই ৩৫ বছরের বিভিন্ন সময়কার বাস্তবতা। তো এই বাস্তবতায় এই আইনটি সংশোধন, কার্যকর এবং প্রয়োগ সেটি কিভাবে সম্ভব, সেটি কিভাবে করা যেতে পারে, সেটি নিয়ে নানা পক্ষের যে মত, নানা মহলের যে প্রতিক্রিয়া, সেটি নিয়ে আমরা কথা বলতে চাই এবং সেই নিয়ে আমরা আজকে আমাদের ৭১ মঞ্চটিকে সাজিয়েছি। আমরা অতিথি হিসেবে আজকে যাদেরকে পেয়েছি তারা হলেন ডক্টর এ কে আজাদ চৌধুরী, চেয়ারম্যান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আছেন ব্যারিস্টার মইনুল হোসেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা। আমাদের কারওয়ান বাজার নিউজ সেন্টার থেকে যুক্ত হচ্ছেন ডক্টর পিনাকি ভট্টাচার্য, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট। আমরা কিছুক্ষণের মধ্যেই শাহবাগের যে গণজাগরণ মঞ্চ সেখানেও কি অবস্থা, কি পরিস্থিতি সেটি দেখতে চাইব নিশ্চয়ই, কিন্তু একটি বিষয় যে জামায়াতকে সংগঠন হিসেবে বা যুদ্ধাপরাধে সহায়তাকারী সংগঠন হিসেবে তাদেরকে বিচারের প্রক্রিয়া আনার একটা প্রক্রিয়া শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি। কিভাবে আসলে এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে পারে বলে মনে করছেন? আজকে যে নতুন করে যে অ্যামেন্ডমেন্ট হয়েছে তাতে তো স্পষ্ট বলা আছে যারা যুদ্ধাপরাধ সংগঠিত করেছে সে ব্যক্তি অথবা সংগঠন যারাই থাকে তাদেরকে করা যেতে পারে। এটা সুতরাং এটা আইনের এক্সটেনশন নয়, যেই আইন আছে ওই আইনেই এখন অ্যামেন্ডমেন্ট ফর্মে যারা আছে সেটা করা যাবে, করলেই নিষিদ্ধ করাটা হয়ে যাবে অটোমেটিক্যালি। আমরা যদিও এটা প্রাসঙ্গিক কিনা জানি না, অনেক সংগঠন আছে যারা সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ত, তাদেরকে দেশে দেশে নিষিদ্ধ ঘোষিত করা হয়। আমাদের এখানেও আছে, পাকিস্তানেও হয়েছে, অন্যান্য দেশেও হয়েছে। সেরকমই একটি রাজনৈতিক দল যখন সহিংসতার আশ্রয় নেয়, যখন মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত শুধু নয়, কনভিক্টেড হওয়ার অবস্থায় কারো কারো হয়েছে কনভিকশন, তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দৃঢ়তার অভাব থাকার কোনো কথা নয়। আমি যদি একটু কয়েকটি প্রেক্ষাপটকে আপনাকে বিবেচনা করতে বলি, একটি প্রেক্ষাপট হচ্ছে যে একদিকে বলা হচ্ছে এটি জামাত শিবিরের যে গঠনতন্ত্র সেটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, এটি একটি দিক বলা হচ্ছে। আবার আরেকটি যে সংশোধনীতে এসছে সেখান থেকেও দেখা যাচ্ছে জামাত শিবিরকে নিষিদ্ধ করার একটি প্রক্রিয়া হয়তো খুলে যাচ্ছে, কিন্তু তার সাথে সাথে বিভিন্ন ধরনের বিপরীতমুখী কিছু প্রতিক্রিয়া আছে যে এই মুহূর্তে জামাতকে করা যাবে কিনা, রাজনৈতিক পরিণতি কি হতে পারে, সাংগঠনিক পরিণতি কি হতে পারে, এবং আন্তর্জাতিক বিশেষ করে হিউম্যান রাইটস তাদের বিভিন্ন প্রতিক্রিয়া রয়েছে। কিছুটা দেখছি দেশে আমার মনে হয় না আপামর জনগণ, তরুণ প্রজন্ম যে দীপ্ত মশাল প্রজ্বলিত করেছে, এর বিরুদ্ধে কেউ দাঁড়ানোর শক্তি নাই, মানসিক শক্তিও নেই, নৈতিক শক্তিও নেই। আর বিরোধী যারা বহির্বিশ্বের দু একজন কটাক্ষ করেছে বা কমেন্ট করেছে, তাদের কাছে আমার জিজ্ঞাস্য, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়ার দে এট টাইম ইন আন্তর্জাতিক অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যেটা, সেটা প্রতিষ্ঠা হয়েছিল 1964-এ।
আমরা 1971 যখন জেনোসাইড, atrocities and crime against humanity were perpetrated and committed one after another for 9 long months. Where were they? Human Rights Watch. তখন তারা কেন মানবাধিকারের প্রশ্নটি তোলেন? Where was this Human Rights Watch? মিস্টার মনিরুল হোসেন, একই প্রশ্ন আপনার কাছে। না, প্রথম হলো যে প্রশ্নটা হলো যে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করে, তো জামাতকে নিষিদ্ধ করার দাবি উঠেছে, সেটার প্রক্রিয়া শুরু হয়েছে, সেটা কিভাবে হতে পারে? এটা তো কোনো এটা করতেই পারে, আইন আছে, আমাদের শাসনতন্ত্র বিধানের ভিতরে আছে। যদি এটা ধর্মের নামে নৈরাজ্য সৃষ্টি করে বা ক্রাইম সৃষ্টি করে, এটা তো করতেই পারে। তারপর এখন নতুনভাবে আইনও করা হয়েছে। কিন্তু যেটা আমাকে বলতে হবে সেটা হলো, দেখেন, যুদ্ধের পরপর যে কাজটা অনেক সহজ ছিল, সেই কাজটা এই দীর্ঘদিন, যেটা আপনার 35 বছর, 36 বছর, 40 বছর, এই যে আমাদের ব্যর্থতাটা, এই ব্যর্থতাটাকে ছোট করে দেখা যাবে না। পার্টিকে ব্যান করা তো আইন আছে, আইনি প্রক্রিয়া হবে, কোর্টে চ্যালেঞ্জ হবে, সেটা ভিন্ন কথা। আমার কষ্ট হচ্ছে যে আজকে তরুণদের এই একটা এই ক্ষোভ নিয়ে যে যুদ্ধ অপরাধের বিচার হলো না, এই একটা বিরাট ক্ষোভ নিয়ে একটা ভূমিকম্প সৃষ্টি করতে হলো কেন? এটা আমাদের ব্যর্থতা। আমি অ্যাজ অ্যান এডুকেটেড পার্সন, সুশীল সমাজের সদস্য হিসেবে এবং রাজনীতিবিদ, রাজনীতির নেতৃত্বের এই প্রশ্নের উত্তর দিতে হবে। আমরা নিশ্চয়ই সেই প্রসঙ্গটিতে যাব, কিন্তু আপনার কাছে যেটি আমি একটু জানতে চাই আর একটু বিস্তারিতভাবে, যে এই মুহূর্তে কি মনে করছেন তাদেরকে কি প্রক্রিয়াতে আসলে এই ধরনের রাজনীতি থেকে বিরত করা যেতে পারে? আইন তো করেই দিয়েছে। এখন আপনাকে যেটা আমার কাছ থেকে জানতে পারেন সেটা হলো যে আইনের প্রক্রিয়া কি হবে। আইনের প্রক্রিয়া করতে গেলে পরে এটা নিয়ে কোর্টে চ্যালেঞ্জ করার অবস্থা রয়েছে, এবং সেটাই আমাদের তরুণ সমাজকে বুঝতে হবে যে আমরা একটা স্বাধীনতা অর্জন করেছি, গণতন্ত্র, আইনের শাসন, এই সমস্ত কথা বলে। এবং যখন এই যুদ্ধ অপরাধের বিচার আইন করা হয়, তারপরে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী সহ সবাই আমরা বলার চেষ্টা করেছি যে আন্তর্জাতিক মানসম্মত হবে, তারা স্বাধীনভাবে বিচার করবে। এই যে দিকগুলো রয়েছে, এই দিকগুলোর যে একটা বাস্তবতা আছে, এটাও স্বীকার করতে হবে। আমি তো চাই ফাঁসি। আমার আত্মীয় স্বজন মারা গেছে, আমার অত্যন্ত আপনজন ইত্তেফাকের এক্সিকিউটিভ এডিটর সিরাজুল হোসেন মারা গেছে, আমি পাগলের মধ্যে ছোড়াছুড়ি করছি। আমার তো অনেক ক্ষোভ আছে, কিন্তু ক্ষোভ থাকা পরেও যেটা একটা স্বাধীন দেশ হিসেবে আমাদের চিন্তা করতে হবে, যখন এই সরকারি আইন কানুন করেছে, এই সরকারকে বলা হয় আওয়ামী লীগ সরকার, কি বলা হয়, তারা স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, তারাই তো এই আইন করেছে, বিচার করেছে। এগুলো করতে হয়েছে, আমি তাদের দোষ দিচ্ছি না, এগুলো করতে হয়েছে জন্য যে আমাদের আন্তর্জাতিকভাবে আমাদের একটা মর্যাদা রাখতে হবে। অতএব আমরা যা করি আইনের প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে, এবং আইনের যে বিভিন্ন অসুবিধা সুবিধা আছে এগুলো দেখতে হবে। আপনি কি এই পর্যন্ত যা করেছে সরকার, যে ধরনের সংশোধনী তাকে কি মনে করছেন যে আইনি প্রক্রিয়ার মধ্যেই আছে? আমি তো বলবো যে আইনি প্রক্রিয়ার মধ্যে আছে, কিন্তু ব্যর্থতা হচ্ছে ওইখানে যে 40 বছর দেরি করা হয়েছে কেন, সেটি আমরা নিশ্চয়ই আসবো। I beg to differ with our famous barrister. আসলে 40 বছর, a lot of documents all over the world. কোন দেশে যুদ্ধাপরাধ যদি সংগঠিত হয়, সেই দেশে, সেই ভূখণ্ডে যুদ্ধের পরে পরে ট্রায়াল করার সুবিধা যেমন আছে, অসুবিধাও অনেক বেশি থাকে। সেই জন্যেই ওয়ার ক্রাইম ট্রায়ালের কোন টাইম পিরিয়ড থাকে না। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, তারপরে এখন হুতসি তুতু অ্যান্ড আদার সেপারেটিস্টরা, দিজ আর 10-20 ইয়ার্স হয়ে গেছে, এখন তাদেরও ট্রায়াল তো হচ্ছে। তবে আমাদের গৌরবের হতো মুক্তিযুদ্ধের পরে পরে যদি আমরা করতে পারতাম, সেইটাও করা হয়েছিল। বঙ্গবন্ধু যখন জীবিত ছিলেন 8,000 থেকে 11,000 যুদ্ধবন্দীখানায় ছিলেন, ট্রায়াল ইনিশিয়েট করা হয়েছিল। বাট আফটার দ্য অ্যাসাসিনেশন অফ বঙ্গবন্ধু, that whole table was turned. That was not the responsibility of a party. সেই প্রসঙ্গটিতে আমরা আসবো ডক্টর চৌধুরী, আমরা সেই প্রসঙ্গটিতে আসবো। যদিও আমরা বারবারই যারা তরুণ ব্লগার রয়েছেন এবং যারা তরুণ অ্যাক্টিভিস্ট রয়েছেন তাদের মুখ থেকে আমরা বারবারই শুনতে পাচ্ছি যে এই 40 বছরের জঞ্জাল আমরা অপসারণ করতে চাই, এই 40 বছরের ভুল আমরা শুধরে নিতে চাই। ডক্টর পিনাকি ভট্টাচার্য আছেন আমাদের সাথে। ডক্টর পিনাকি ভট্টাচার্য, নিশ্চয়ই আপনি শুনছেন এতক্ষণ যে আমরা আলোচনা করছিলাম। আপনি যদি একটু যোগ করেন যে এই মুহূর্তে কিভাবে এই প্রক্রিয়াকে প্রায়োগিক দিকে নিয়ে যাওয়া যায়। ডক্টর পিনাকি ভট্টাচার্য শুনতে পাচ্ছেন? দেখুন, এই আমাদের
আমাদের তরুণ প্রজন্মের এই আন্দোলনের এটা নিয়ে যে আলোচনাটা হচ্ছে সেটা নিশ্চয়ই একটা একাডেমিক দিক আছে, সেটা একাডেমিশিয়ানরা আলোচনা করবেন, আইনজ্ঞরা আলোচনা করবেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটার আবেগের দিকটাকে অনুধাবন করা। যেই দাবিটা এসছে জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করার, একটা জিনিস বুঝতে হবে, জামাত ওয়াজ নট এ মেয়ার কোলাবোরেটর, জামাত ওয়াজ পার্ট অফ ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট। তারা 4টা মন্ত্রী ছিল, কমার্স, রেভিনিউ, ইন্ডাস্ট্রি অ্যান্ড এডুকেশন। 4টা মন্ত্রী নিয়ে ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট যারা গণহত্যা চালিয়েছে, যারা সেই আর্মিকে, পাকিস্তান বর্বর আর্মিকে নেতৃত্ব দিয়েছে, সেই সরকারের পার্ট ছিল জামাত ইসলাম। সো সেই গণহত্যার, মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার সমস্ত অপরাধের নৈতিক এবং বাহ্যিক ব্যবহারিক দায়িত্ব এই সংগঠনটাকে নিতেই হবে, এবং এটাই আজকে বাংলাদেশের তরুণ প্রজন্মের দাবি। শুধুমাত্র রাজাকারি করা, শুধুমাত্র আল বদর আল শামস বাহিনী গঠন করাই নয়, এই পাকিস্তানি বাহিনীর সমস্ত অন্যায়, সমস্ত অনাচার, সমস্ত বর্বরতা, সমস্ত গণহত্যার সমান পরিমাণে দায়ভার এই রাজনৈতিক দলটির আছে এবং তাদেরকে সেটা নিতে হবে। ডক্টর পিনাকি ভট্টাচার্য, অনেক ধন্যবাদ আপনাকে। আমি এই প্রসঙ্গতে আরো একবার আসবো, তার সাথে আরো অনেক বিষয় রয়েছে। তবে যেটি বলছিলাম দর্শক প্রথমেই, যে আমরা একটু শাহবাগ গণজাগরণ মঞ্চে যেতে চাই, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি ফারহানা রহমান। ফারহানা, আপনি যদি আমাকে শুনতে পান তাহলে একটু বলুন যে আমরা জানি 21-এ একটি মহাসমাবেশের আয়োজন করা হয়েছে, এছাড়া আর কি কি কর্মসূচি আসছে শাহবাগ থেকে? আমি আপনাকে জানিয়ে রাখি, নতুন করে আসলে কোনো কর্মসূচি নেই এই মুহূর্তে। তবে আগামীকাল এবং আগামী পরশু যে কর্মসূচিগুলি রয়েছে, এখানে স্লোগান, গান এবং কবিতার পাশাপাশি বারবারই কিন্তু সেই ঘোষণাগুলি আছে যে আগামী যে কর্মসূচিগুলো, আগামী দিনে যে কর্মসূচিগুলো আছে সেগুলো সফল করার জন্য এখানে যারা এতদিন ধরে, এই 15 দিন ধরে যারা এখানে থাকছেন, যেখানে অংশ নিচ্ছেন, তারা যেন আন্তরিকতা দেখান। কারণ এর আগে আপনি জানেন যে আরো 3টি কর্মসূচি তারা দিয়েছেন এবং সেটা চূড়ান্তভাবে সফল। সাধারণ মানুষ, এখানকার যারা অর্গানাইজার, তারা যেমনটা মনে করছেন, সাধারণ মানুষ তারা মনে করছে যে এই অহিংস যে কর্মসূচিগুলি আছে সেগুলো। কারণ আপনার আশেপাশে ওখানে অনেক আন্দোলনে কর্মী যারা রয়েছেন তাদেরকে দেখতে পাচ্ছি অনেক ব্লগারকে। যদি আপনি একটু তাদের সাথে কথা বলে আমাদেরকে জানান যে তারা এরপরে কি করতে চান। কর্মসূচিটা রয়েছে সেটা সফল করার জন্য আপনারা ঠিক কি ধরনের প্রস্তুতি নিয়েছেন? দেখুন, এটা প্রস্তুতি হচ্ছে এইভাবে যে আমরা সবাইকে কিন্তু আহ্বান জানিয়েছি এবং এইখানে একটা বড় জমায়েত কালকে তৈরি হবে এবং সেখানে হচ্ছে প্রত্যেকেই তার সেই মুক্তিযোদ্ধাদের শহীদদের প্রতি স্মরণ করে একটা চিঠি লিখবেন। সেই চিঠিটা বেলুনে হচ্ছে আমরা উড়িয়ে দেব ঠিক 4টা 13 মিনিটে। কারণ 4টা 13 মিনিটে বিশেষ সময়, যে সময়টা হচ্ছে যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে হানাদার বাহিনী 4টা 13 মিনিটে হচ্ছে বাংলাদেশে হচ্ছে যে তারা আত্মসমর্পণ করেছিল, সেই সময়টাকে সময় ঘন্টাকে হচ্ছে আমরা স্মরণ করেই কিন্তু এই কর্মসূচি আমরা দিয়েছি। একই সাথে সারা দেশে কিন্তু আমরা সেই আহ্বানটা জানিয়েছি যে যে যেখানে আছেন আপনারা সেখানে বসে কর্মসূচি নেবেন। এবং আগামী 21 তারিখ আপনারা জানেন যে হচ্ছে 21 তারিখ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস। সেদিন প্রথম প্রহরে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাবো এই গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে। দ্বিতীয় হচ্ছে যে বিকেল 3টার সময় আমরা একটি বড় ধরনের কর্মসূচি দিচ্ছে মহাসমাবেশ, এবং মহাসমাবেশের আগেই আমরা বলেছি যে সারা বাংলাদেশের মাদ্রাসা থেকে শুরু করে স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, সকল জায়গায় যেখানে শহীদ মিনার নির্মাণ করা হয়নি এখনো, সেখানে শহীদ মিনার নির্মাণ করে সেখানে হচ্ছে শ্রদ্ধাঞ্জলি জানাবে। একই সাথে তারা হচ্ছে সমাবেশ করবে এবং সেখানে হচ্ছে আপনারা জানেন অমর 21-এর যে গানটি, আমার ভয়ে রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, সেই গানটি তারা সেখানে বসে গাইবেন। আরেকটা জিনিস, যেমন আজকে সন্ধ্যা বিকেল বেলা নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু এখানে বলেছে বিভিন্ন গণমাধ্যম, জামাত শিবির সমর্থিত বিভিন্ন গণমাধ্যম এবং আমরা যেটা নিজেরাও দেখলাম যে বিভিন্ন ব্লগে, টুইটারে, ফেসবুকে এই গণজাগরণ মঞ্চ নিয়ে বিভিন্ন রকমের মন্তব্য পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের বিবৃতি আসছে এবং এই ধরনের বিবৃতি যে ইসলাম ধর্মকে হেয় করা হয়, মুসলমানদেরকে হেয় করে, কটূক্তি করে এখানে বিভিন্ন ধরনের স্লোগান চলছে। তো সেই ব্যাপারে আপনাদের একটা মানে আপনাদের দিক থেকে একটা ঘোষণা আসার কথা ছিল যে আপনারা আসলে যাকে কিভাবে নিচ্ছেন, এটা কখন আপনারা করতে যাচ্ছেন? এর মধ্যে ঘোষণাটা চলে আসবে, অলরেডি আমরা বসেছিলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটি মহল এই আন্দোলনটাকে হচ্ছে একটি ষড়যন্ত্রের হিসাবে হচ্ছে ষড়যন্ত্রের পাঠকে করতে চাচ্ছে। আপনি দেখেন যে আমরা প্রথম দিন থেকে আন্দোলন করছি, আমরা শুধুমাত্র বলছি যে যুদ্ধাপরাধের রাজনৈতিক দল জামাত শিবিরকে নিষিদ্ধ করার কথা বলছি। এখানে
ধর্মীয় ভাবে যে ধর্মকে হচ্ছে ছোট করে দেখা বা বিভিন্ন ভাবে হচ্ছে তারা হচ্ছে এটাকে হচ্ছে এটা হচ্ছে শিবির চক্র এবং তারা হচ্ছে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আবার দেখেন রাজীবের ব্লগের মধ্যে ঢুকে তারা হচ্ছে হ্যাকিং করে হচ্ছে সেখানে হচ্ছে কিছু এমন বক্তব্য দিয়েছে যেটা হচ্ছে ধর্মকে আঘাত করা হয় এবং অন্য জায়গাগুলো থেকে তারা এই যে প্রচারণাগুলো চালাচ্ছে। তাদের এই শিবির এবং জামাত চক্র তারা হচ্ছে নাম চেঞ্জ করে মানে বিভিন্ন নামে তারা হচ্ছে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। সেক্ষেত্রে আপনারা ঠিক কি ধরনের জবাব দিবেন বলে? জবাব একটাই যে হচ্ছে বাংলাদেশের সকল ধর্মপ্রাণ মানুষকে বলবো যে আমাদের ধর্মের কোনো একটা পার্টিকুলার ধর্মের নিয়ে হচ্ছে আমাদের কোনো বক্তব্য নেই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। সেক্ষেত্রে আজকে যে আন্দোলন করছি সেই আন্দোলন হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলন। এই আন্দোলন করছি জামাত শিবির, যুদ্ধাপরাধী রাজনৈতিক দল জামাত শিবিরকে নিষিদ্ধ করা। ফারহানা, একটু যদি বলেন যে তারা কতদিন এই কর্মসূচিকে চালিয়ে যাবার জন্য বদ্ধপরিকর? একটা রাজনৈতিক ভাবে এখানে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য সবাইকে আমরা আহ্বান জানাবো যে এখানে হচ্ছে কতদিন এই আন্দোলন চালিয়ে যাবেন বলে ভাবছেন? উস্কানিমূলক আচরণ করতেছে এবং ধর্মকে হচ্ছে তারা হচ্ছে আমাদের সাথে হচ্ছে একটা কনফ্লিক্টের মধ্যে যাচ্ছে। এটা প্রশ্নই আসে না। এখানে হাজার ফারহানা আমার কথা শুনতে পাচ্ছেন না? অনেক ধন্যবাদ ফারহানা আপনাকে আমাদের সাথে যোগ দেবার জন্য ৭১ মঞ্চে, এবং আমরা এই আলোচনায় আরো একবার ফেরত আসবো। তবে একটি বিরতি নেওয়ার সময় হয়েছে, ফিরে আসছি বিরতি নিয়ে। দেশে এত সাউন্ড পলিউশন, কেউ কিছু বলছে না কেন? যা বলার ৭১-এ বলুন। ৭১ সংবাদ নয়, সংযোগ। একাত্তর মঞ্চ, এবং আমরা আজকে আলোচনা করছি যে জামাত শিবিরকে নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, যে প্রক্রিয়া শুরু হয়েছে, তার প্রায়োগিক দিক কি হতে পারে। ব্যারিস্টার মনিরুল হোসেন, আমি যে প্রসঙ্গটিতে ছিলাম সেটিতে একটু ফেরত আসতে চাই। আমরা শুনেছি যে বিভিন্ন ধরনের প্রক্রিয়ার কথা। একটি হচ্ছে সাংবিধানিক প্রক্রিয়া, যে সংবিধানের সঙ্গে তাদের যেহেতু গঠনতন্ত্র সাংঘর্ষিক। একটি হতে পারে নির্বাচন কমিশন তাদের ধর্মভিত্তিক রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করতে পারে। একটি হতে পারে সংসদ তার ক্ষমতা বলে তাদেরকে নিষিদ্ধ করার এক ধরনের বিল পাস করতে পারে, এবং আরেকটি হতে পারে সরকার যে সহিংস এবং আপনি যেটি বলছেন যে অপরাধমূলক কর্মকাণ্ডে তারা জড়িত হচ্ছে সেই দিকে বিবেচনা করে। এগুলোর কি কি আসলে বাস্তবিক দিক হয়? আমার যে ধারণা ছিল, আমি একটা লেখায় বলেছি যে ধর্মকে, জামায়াতে ইসলামকে যদি নিষিদ্ধ করতে হয়, ধর্মভিত্তিক এই এলিগেশন আইনেন না, তারা যুদ্ধ অপরাধ হিসেবে বা যুদ্ধ সভাপরাধী হিসেবে করেন, সেটা মানে বুদ্ধিমানের কথা হবে। কারণ ধর্মটা খুব, আমরা একটা ধর্মভিত্তিক কান্ট্রি, মুসলিম কান্ট্রি। হিন্দু যেই সব, আমরা সকলেই যেই হোক, খ্রিস্টান, হিন্দু, মুসলমান, এরা ধর্ম, আমরা ধর্মীয় দুর্বলতা আমাদের আছে। তো এইগুলোর জন্যই আমাদের বলা হয় কনস্টিটিউশন আছে, শাসনতন্ত্র আছে। শাসনতন্ত্র মেনে যারা রাজনীতি করে তারা কিন্তু ওই মানে ওই যে আমরা ধর্মীয় রাজত্ব প্রতিষ্ঠা করব, এই কথা কিন্তু শাসনতন্ত্র, ডেমোক্রেটিক কনস্টিটিউশনের মাধ্যমে কোথায় সমাজ হয় না। আমার স্যার ভাইস চ্যান্সেলর সাহেব নিশ্চয়ই জানেন যে অনেক দেশে এখন পর্যন্ত খ্রিস্টান ডেমোক্রেটিক পার্টি জার্মানিতে আছে, এমন দ্যাট পার্টি ইজ নাও ইন পাওয়ার অলসো। তো এতে কিছু আসে যায় না। ধর্মের নাম ব্যবহার করলেই যে সে ধর্মীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে। আমাদের শাসনতন্ত্র মেনে যারা রাজনীতি করবে তাদেরকে ধর্ম করতে পারে না। তো তবুও শাসনতন্ত্র আছে যারা ধর্মীয়কে ব্যবহার করিয়া অশান্তি সৃষ্টি করবে বা সন্ত্রাসী। তবে আমার যেটা মূল কথা সেটা হলো এই যে আমি এখন খুশি যে, যদি আমি ঠিক মতো শুনে থাকি, যে শাহবাগ চত্বর থেকে যে বলা হচ্ছে যে আমরা ধর্মকে অ্যাটাক জন্য করতেছি না, জামাতে ইসলামকে আমরা চাচ্ছি যে নিষিদ্ধকরণ করা হোক, বিকজ তারা যুদ্ধ অপরাধ করেছে এবং স্বাধীনতা বিরোধী শক্তি। শুনে নেই আপনি যেটি বলছেন যে ধর্ম ভিত্তিক, বাংলাদেশের মানুষ হচ্ছে ধর্ম ভিত্তিক বা ধর্মকে ধর্মীয় অনুভূতি সম্পর্ক, কিন্তু জাতীয় যে চেতনা, মুক্তিযুদ্ধের যে চেতনা, সেটির সাথে কি আপনি মনে করছেন না ধর্মভিত্তিক রাষ্ট্রের, ধর্মভিত্তিক দলের, আমি একটু শেষ করি প্রশ্নটি, ধর্মভিত্তিক প্রশ্নটির একটি সংঘর্ষ রয়েছে, কারণ সকল ধর্মের সমান সুযোগ বা সমান অধিকার, এটি নিয়েই তো মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। এটা তো আমাদের শাসনতন্ত্রের কথাই তো। আমাদের শাসনতন্ত্র বলা হয় নাই যে মুসলমান হলে সে কোনো স্পেশাল কোনো বেনিফিট পাবে, প্রিভিলেজ পাবে, এটা কিন্তু নাই আমাদের শাসনতন্ত্রে। এবং
এটাকে আরো ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, একটু সময় দিতে, এটা কিন্তু নাই কিন্তু আমাদের শাসনতন্ত্রে। তবে একটা কথা বলি, এগুলো নিয়ে অনেক আলোচনা করা যেতে পারে, কিন্তু আমার কথা হলো যে এরা যে দাবিটা করেছে, এই আমি চাচ্ছি এটা ধর্ম থেকে দূরে রাখতে পারাই দরকার। কারণ জামাত যুদ্ধ অপরাধ করেছে, সেই অপরাধ হিসেবে তাদেরকে শাস্তি দেন। ধর্মটা অনার্থক আনা দরকার তো নাই। ইসলাম জি, আমার লার্নেড ব্যারিস্টার, উনি তো সদ্য ব্যক্তি। থিং ইজ, আমরা কিন্তু ধর্মভিত্তিক রাষ্ট্র নই। উই আর সেকুলার কান্ট্রি, নট ইন দ্য ওয়েস্টার্ন সেন্স। সেকুলার মানে আমরা মুক্তিযুদ্ধের মূল্যবোধে, বাঙালি জাতীয়তাবাদের উন্মেষের চেতনায়, আর এই অঞ্চলের অন্যনের ভূখণ্ডকে স্বাধীন করার জন্য আর্থসামাজিক উন্নতির লক্ষ্যে এবং জাতিসত্তার বিকাশের লক্ষ্যে বাঙালির আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। সেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের লোকেরাই ছিল এবং ইকুয়াল কমিটমেন্ট ছিল। সুতরাং এটা ধর্মভিত্তিক রাষ্ট্র নয়, যদিও আমাদের কনস্টিটিউশনে 5th অ্যামেন্ডমেন্টের পরে অনেক কাটাছেড়া করে লাগানো হয়েছে, কিন্তু এইবারে আবার যুক্ত করা হয়েছে। ইসলাম রাষ্ট্রধর্ম হলেও অন্যান্য ধর্মেরও সমান অধিকার থাকবে। তার মানে বলার চেষ্টা করছেন যে ধর্মকে এখানে টেনে আনার দরকার নেই। দ্যাট আই এগ্রি পার্টলি। কারণ হলো এটা এই জন্য তাদের স্পিরিটের সঙ্গে অসুবিধা হবে, যদিও রেজাল্ট পাওয়া যাবে যে এখন যে অ্যামেন্ডমেন্টটা করা হয়েছে, কোন ব্যক্তি বা গোষ্ঠী বা সংগঠন যদি ওয়ার ক্রাইম কমিটেডের সঙ্গে যুক্ত থাকে, প্রোপাকেট করে, ফাংশনিং করে, তাহলে তাকে ইকুয়াল পানিশমেন্ট দেওয়া যেতে পারে, ব্যান করা যেতে পারে। তো ব্যান করলে নট অন দি বেসিস অফ রিলিজিয়ন, বাট অন দি বেসিস অফ, উনি যেটা বলছেন যে ফর দেয়ার অ্যাট্রোসিটিস, জেনোসাইড and human right violation, but fact remains same. কিন্তু ওনাদের সঙ্গে মানে এখানে কিন্তু ওনার সঙ্গে এটা একটু নৈতিক অবস্থান থেকে ভিন্নতা আছে। আমি উদার দৃষ্টিভঙ্গি থেকে ধর্মকে লালন পালন করার সহায়তা সব দেব, কিন্তু ধর্ম নিয়ন্ত্রক হবে না, সেটার যে মানসিকতা আর ওয়ার্ক অ্যান্ড ট্রায়ালের কনভিকশনের জন্য তাকে সেট অ্যাসাইড করার মানসিকতা ভিন্ন। কিন্তু আপনি বলছেন যে ধর্মকে ব্যবহার করে যেটি রাজনীতি করা বা ধর্মের অপব্যবহার করে যদি কোনো রাজনীতি হয় সেটি নিষিদ্ধের পক্ষে আপনি বলছেন। ডক্টর বিনাকি ভট্টাচার্য, আপনি এই পুরো আলোচনাটির সাথে কতটা একমত বা দ্বিমত পোষণ করেন? না, দেখুন, গণজাগরণ মঞ্চের মূল বিষয়টা কিন্তু যুদ্ধাপরাধের বিচার এবং যুদ্ধাপরাধের বিচার এবং যুদ্ধাপরাধের বিচার এবং যুদ্ধাপরাধের সাথে যারা যুক্ত তাদের বিচার। এবং এই প্রসঙ্গে কিন্তু পুরো গণজাগরণ মঞ্চ প্রথম থেকে তরুণদের নেতৃত্বে গোটা দেশকে সংগঠিত করেছে এবং এই প্রসঙ্গে যুদ্ধাপরাধ গণজাগরণ মঞ্চ কখনোই এটা বলেনি যে আমাদের লড়াই ধর্মীয় রাজনীতি নিষিদ্ধের জন্য মূল লক্ষ্যে ধাবিত হচ্ছে। গণজাগরণ মঞ্চ প্রথম থেকে যেটা বারবার করে বলেছে এবং বারবার করে বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যুদ্ধাপরাধের বিচার হতে হবে, ন্যায় বিচার নিশ্চিত হতে হবে, যেন জাতি হিসেবে আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে পারি এবং মুক্তিযুদ্ধের সময়ে আমরা যে কলঙ্ক বহন করে এসেছি 42 বছর ধরে সেই কলঙ্ক যেন মোচন হয়। সেটাই কিন্তু গণজাগরণ মঞ্চের মূল মন্ত্র। সেটির সঙ্গে সঙ্গে আরো যে দাবিগুলো এসছে সেটিকে তো আপনারা নিশ্চয়ই যৌক্তিক মনে করেন। এই মুহূর্তে যে দাবিটি এসছে, দাবিটা বলুন কোন দাবি? জামাত শিবির, বিশেষ করে আমরা যেটি নিয়ে আলোচনা করছি, জামাত শিবিরকে নিষিদ্ধ করার যে দাবিটা এসছে সেটিকে নিশ্চয়ই আপনারা মনে করেন যে এটির সাথে যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী, আপনি যেটি প্রথমেই বললেন, সেটিকে তো নিশ্চয়ই আপনারা এই মুহূর্তে মনে করছেন যে সামনের যে দাবি সেটি যথেষ্ট যৌক্তিক। অবশ্যই এটা তো আমরা আগেও বললাম, কিছুক্ষণ আগেও বললাম যে ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্টের পার্ট হিসাবে যেই গভর্নমেন্টের 4 জন মন্ত্রী ছিল জামাত ইসলামীর, সেই জামাত ইসলামীকে এই যুদ্ধাপরাধের পূর্ণ দায়িত্ব নিতে হবে। ধন্যবাদ ডক্টর বিনাকি ভট্টাচার্য। আমি একটু ব্যারিস্টার মনিরুল হোসেন, যে প্রসঙ্গটিতে ডক্টর বিনাকি ভট্টাচার্য বারবারই আমি বলবো গুরুত্ব দিচ্ছেন, একটি হচ্ছে যে জামাত ইসলামী সংগঠন হিসেবে, শুধুমাত্র সংগঠন হিসেবে বা ব্যক্তি হিসেবে কেউ কিছু যুদ্ধাপরাধ করেছে সেরকম নয়, বরং তার রাষ্ট্রযন্ত্র, সামাজিক এবং বাকি যত রকমের যন্ত্র রয়েছে সমস্ত কিছুকে তারা সাথে নিয়ে 71 সালে এই মানবতা বিরোধী অপরাধগুলো সংগঠন করেছে। তো এই সংগঠন করার জন্য আমরা দেখেছি তারপরে 35 বছরে যে কোনো কারণে তারা বিভিন্নভাবে ঢালপালা বিস্তার করেছে। আজকে
এই মুহূর্তে 2013 সালে যখন শাহবাগে গণজাগরণ মঞ্চ থেকে তাদেরকে নিষিদ্ধ করার দাবি উঠছে বা এই প্রত্যেকটি পদক্ষেপের বিরুদ্ধে, এই 42 বছরের পদক্ষেপের বিরুদ্ধে এক ধরনের তীব্র প্রতিবাদ সৃষ্টি হয়েছে, আজকের যে দলগুলো, বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো জাতীয়তাবাদী চেতনার কথা বলে, তারা কি সেই ডাকটা বুঝতে পারছে বলে কি মনে করছেন? এটা শুনেন, আমি তো দেখি না তাদের যে মূল বক্তব্য বা দাবি যুদ্ধ অপরাধের বিচার বা যুদ্ধ মানবতার বিরুদ্ধে কাজ করেছে সেই সংগঠনকে। আমি দুঃখিত, আপনাকে একটু বিরোধ টানছি আপনার কথা। একটি গণজাগরণ মঞ্চ থেকে একটি সমাবেশের বা কোন একটি ঘোষণা, কর্মসূচির ঘোষণা আসছে, সেটি আমরা একটু শুনতে চাই। চলে যাচ্ছি শাহবাগ। আমাদের মুক্তি উচ্চারিত হয়েছে, এরকম কথা বলা হয়েছে। এ বিষয়ে আমরা আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা অন্তত দৃঢ় করতে বলতে চাই, এরকম কোন ঘটনা এই জায়গা থেকে হয়নি। আমরা ঘাতকদের বিচার চাই, জামাত শিবির রাজাকারদের বিচার চাই। আমাদের এই লক্ষ্যে আমরা একটি লিখিত বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করবেন আমাদের ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ডক্টর ইমরান এইচ সরকার। খুব সম্ভবত একটু দেরি হতে পারে এই কর্মসূচি ঘোষণা আসতে। আমরা নিশ্চয়ই সঙ্গে সঙ্গে আবার আপনাদেরকে সংযুক্ত করার চেষ্টা করব শাহবাগে। কিন্তু তার আগে যে প্রসঙ্গটি শুনতে পাচ্ছিলাম, জাতীয়তাবাদী যে দলগুলো রয়েছে, জাতীয় চেতনার কথা যারা বলছেন, তারা কি শাহবাগের এই ডাক শুনতে পাচ্ছেন কিনা? আমি তো কোন শাহবাগের যে ডাকটা, এই ডাকটার ভিতরে একমাত্র কথা যেটা আমি পাচ্ছি সেটা হল যুদ্ধ অপরাধের বিচার করা। আর যদি যুদ্ধ অপরাধের দোষে যারা যে দল দোষী হবে, যে দল জামাত, তাহলে তার শাস্তি হবে। এই ব্যাপারে আমার মনে হয় না, আমি অবশ্য দলীয় রাজনীতির সাথে সেইভাবে জড়িত না, আমার মনে হয় না এর সঙ্গে কোনো দ্বিমত প্রকাশ করার কিছু আছে। কিন্তু এই দায়িত্বটা পালন কে করবে? এই দায়িত্ব পালন করতে হবে রাজনৈতিক নেতৃবৃন্দকে করতে হবে। এবং এই কাজটা যেহেতু তরুণ আমাদের ছেলেপেলের মতো, আমি সত্যি কথা বলতে কি তাদের নিরাপত্তা ব্যাপারেও চিন্তায় আছি। দুইজন, যে একজন হার্ট পেশেন্ট হার্ট স্ট্রোকে মারা গেছে, আর একজন কিল্ড। আমি খুবই ব্যথিত তার জন্য, আমি তাদের নিরাপত্তার জন্য খুব চিন্তিত। এবং আমি সেখানে বারে বারেই একটা কথা বলতে চাচ্ছি যে আমরা যারা এল্ডার্স, যারা প্রবীণ, যারা রাজনৈতিক নেতৃত্ব, আমি মনে করি আমাদের জন্য এটা অত্যন্ত লজ্জার কথা যে আজকে তরুণ সমাজকে এত রিস্ক নিয়ে, এত সাহস নিয়ে এগিয়ে আসতে হচ্ছে। এবং এই কাজগুলো কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দ কি করতে হবে? আমার প্রশ্নটি কিন্তু সেটাই ছিল যে রাজনৈতিক দলগুলো সেই ডাকে কতটা সাড়া দিচ্ছে বলে আপনি মনে করছেন। আমি একটু শুনবো, একটু এই ঘোষণাটি শুনে আসি। শাহবাগ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্ম, মত ও আদর্শের মানুষ আসেন। কেবলমাত্র গণহত্যাকারী, খুনি, ধর্ষক, যুদ্ধাপরাধী ও তাদের দোসররা ছাড়া দেশের সর্বস্তরের মানুষ আজ মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ। এই গণজাগরণ মঞ্চ কোনো গোপন সমাবেশ নয়, চার দেয়ালে বন্দী কোনো কর্মযজ্ঞ নয়। এখানে কি হয় তা দেশের সকল মানুষ দেখছেন। দিন রাত 24 ঘন্টা আমাদের কার্যক্রম সম্প্রচার করছে দেশের সকল টেলিভিশন চ্যানেল, সংবাদ প্রচার করছে দেশের সব জাতীয় সংবাদপত্র। মানবতা বিরোধী অপরাধী, যুদ্ধাপরাধী, গণহত্যাকারীদের অর্থপুষ্ট কিছু সংবাদ মাধ্যম শুরু থেকে জনগণের এই জাগরণ নিয়ে আপত্তিকর, মিথ্যা, বানোয়াট, উদ্ভট কল্পকাহিনী প্রচার ও প্রকাশ করছে। রাজাকার শয়তানের দোসর, মস্তিষ্ক বিকৃত এসব অপসংবাদ মাধ্যমকে বিক্ষুব্ধ জনতা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। ওরা ওদের গ্রহণযোগ্যতার শেষ বিন্দুটিও হারিয়ে ফেলেছে। ঘাতক ও গণহত্যাকারীদের দোসররা এদেশে তাদের সর্বশেষ মরণ কামড়টি বসাতে মরিয়া হয়ে উঠেছে। দেশের ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় বিশ্বাসের অপব্যবহার করে শাহবাগে ইসলাম বিদ্বেষের প্রতিবাদে গর্জে উঠুন শিরোনামে সাম্প্রদায়িক বিষবাষ্প তারা ছড়িয়ে যাচ্ছে। দর্শক, আমার মনে হয় আমরা শাহবাগ গণজাগরণ মঞ্চ থেকে যে ঘোষণাটি, যে আহ্বানটি আসছে, সেই ব্যাপারটি নিয়ে আমরা এর মধ্যে কথা বলেছি এবং আমরা নিশ্চয়ই তাদের
স্পিরিটটি বা তার চেতনাটিকে ধরতে পারছি যে এই মঞ্চ কোনো ধর্মের বিরুদ্ধে নয়, কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার নয়, এবং এই মঞ্চ সকল বাংলাদেশীর, সকল বাঙালির, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের একটি দাবি, যুদ্ধাপরাধীদের বিচার চাই। এবং এই বিষয়ে আমরা আরো কিছু শুনতে চাই একটি বিরতির পর। শহরের মানুষ 40 টাকা কেজি কিনা খায়, আর আমগো এনে কোনো দাম নাই। আমগো খবর কে রাখে? যা বলার ৭১-এ বলুন। ৭১ সংবাদ নয়, সংযোগ। একাত্তর মঞ্চ এবং আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। ব্যারিস্টার মনিরুল হোসেন, যে জায়গাটিতে আমি ছিলাম সেটি আরেকবার যদি আমি এভাবে বলি যে আজকে শাহবাগ যে মঞ্চ তৈরি করছে, যে ডাক দিচ্ছে যে যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে, যুদ্ধাপরাধীদের সংগঠন রয়েছে তাদেরকে বিচার করতে হবে, বিচারের আওতায় আনতে হবে, প্রয়োজনে নিষিদ্ধ করতে হবে। আমরা দেখছি যে এখন যে জাতীয়তাবাদী চেতনার দলগুলো রয়েছে, আমরা অন্য প্রসঙ্গে যদি নাই যাই, এই মুহূর্তে অন্তত পক্ষে বিএনপি বিশেষ করে তারা একটা জোটবদ্ধ রাজনীতিতে আছে জামাত ইসলামের সঙ্গে, এবং তারা বিভিন্নভাবে বলছে যে না, এটি কোনো, আমরা এখন পর্যন্ত দেখিনি যে জামাতের শিবিরকে নিষিদ্ধ করার বিপক্ষে তারা কোনো অবস্থান নিচ্ছে বা কোনো অন্য কোনো কিছু বলছে। তো এটিকে আপনি কি মনে করছেন, তারা কি আসলে মানুষের ডাকটা শুনতে পাচ্ছে? আমি যে কথাটা বলার চেষ্টা করছি সেটা হলো এই যে আমি বেশি ডিটেলে যেতে চাচ্ছি না, কারণ মূল যে দাবিটা, এই দাবির সঙ্গে আমরা কেউ ভিন্নমত পোষণ করি বলে মনে করি না। যে যারা এত বড় অপরাধ করছে, শুনেন, এই আমাদের মা বোনের কে রেপ করছে, নির্যাতন করেছে, লোককে মেরে ফেলেছে, এই অপরাধ একটা খুনের জন্য ফাঁসি হয়, যেখানে শত শত হাজার হাজার লোক এভাবে, এই সম্বন্ধে কিছু নাই। কিন্তু আমার কথা হলো তরুণ সমাজ যে আজকে দাবিটা চলছে, আমি তাদের আবেগ, তাদের যুক্তি সব একমত, কিন্তু যেটা আপনি বারে বারে প্রশ্ন করছেন কিভাবে কে করবে, এটা এই প্রশ্ন যদি করতে হয় না, আমি কিন্তু কে করবে সেই প্রশ্নটি যাচ্ছি, তাহলে কে করবে, কিভাবে হবে? এটি রাজনৈতিক দলকেই করতে হবে, আপনি বলেছেন সেটি খুব স্পষ্ট করে। কিন্তু আমি আজকে যে জাতীয়তাবাদী দল, যেটির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা কি আসলে জাতীয়তাবাদী চেতনার সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন কিনা? আমি এই কথা বারে বারে বলেছি যে দেখেন, গণতান্ত্রিক রাজনীতিতে সবচেয়ে বড় কথা হল যে সরকারটা একবার নির্বাচিত হয়, এই আওয়ামী লীগের সঙ্গে তো আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। বঙ্গবন্ধুকে আমি নিজেও বলছি, সেও আমাকে বলছে হি ইজ লাইক মাই সান, আমি তাকে বলছি ইউ আর লাইক মাই ফাদার, কিন্তু দ্যাট ইজ মাই ফাদার। অতএব আওয়ামী লীগের অনেক নেতাদের কাকা বলতাম তখন। আওয়ামী লীগের রাজনীতি আমি জানি, সর্বাধিক সাহেবের মতো লোক, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পরে তিনি বলেছেন যে আজকে 56 যখন প্রধানমন্ত্রী হন, তখন তিনি বলেন আমি আজকে কোন দলের প্রধানমন্ত্রী নই, আমি সারা জাতির ভোটে হয়েছি, সারা জাতির আমি প্রধানমন্ত্রী। এই দৃষ্টিভঙ্গির কিন্তু এখন অভাব। আজকে রাজনীতিতে কথা হয় না, বসে না, এক কাপ চা পর্যন্ত একত্রে খায় না। এই যে রাজনৈতিক পরিবেশটা সৃষ্টি করা হয়েছে, কে দোষী আমি এটা যাচ্ছি না, আমি বাস্তবতা বলছি, অবজেক্টিভ সিচুয়েশন বলছি। এই সিচুয়েশনটা হিংসাত্মক রাজনীতির যে পরিবেশ সৃষ্টি হয়েছে, এই রাজনীতি আমাদের ক্ষতিকর হচ্ছে। আজকে জাতীয়তাবাদী দলের যে অবস্থান শাহবাগ গণজাগরণ মঞ্চের দাবির প্রেক্ষিতে, সেটিকে আপনি কি যৌক্তিক মনে করেন কিনা? আমি যৌক্তিক মনে করি। জাতীয়তাবাদী দলের যে অবস্থান, বিএনপিকে ডিফেন্ড করে আমি আসি নাই, তারা এখন বলে নাই কিছু যে তারা জামাতি ব্যান করলে তারা কি যুক্তি আছে না আছে। আমি যেটা বললাম যে যেহেতু এটা হিংসা বিদ্বেষের রাজনীতি হয়ে গেছে, এখানে রেশনালিটি আলাপ করে মনে হয় আমরা এগোতে পারবো না, যুক্তি আলাপ করে এগোতে পারবো না। কারণ যেহেতু যখন হিংসা বিদ্বেষ, এই জন্য আমি বলেছিলাম যে রাজনীতি হিংসা বিদ্বেষ থাকা ঠিক না। এই হিংসা বিদ্বেষ পিনাকি ভট্টাচার্য একটু শুনে নিয়ে উনি কি বলছেন। ডক্টর পিনাকি ভট্টাচার্য, আমি নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। আপনি যদি শুনতে পান, আমি যে প্রশ্নটি করেছি যে ৭১ মঞ্চ, দুঃখিত, গণজাগরণ মঞ্চের যে আহ্বান, সেই আহ্বানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেভাবে দেখছে, সেটিকে আপনারা কি মনে করেন? দেখুন, ব্যারিস্টার মহোদয়ের উত্তরে আমি কিঞ্চিত হতাশ। আসলে আপনি যে প্রশ্নটি করেছিলেন ব্যারিস্টার মহোদয়ের কাছ থেকে, আমি এটার একটা স্পষ্ট উত্তর শুনতে চাচ্ছিলাম। আমার মনে হয় অনুষ্ঠান যারা দেখছেন তারা সবাই এটার প্রশ্নে একটা স্পষ্ট উত্তর শুনতে পেয়েছিলাম। কিন্তু উনি তো আইনজীবী মানুষ, উনি কথার মারপ্যাচ দেন আর কি, এবং দিয়ে মূল প্রসঙ্গ বাদ দিয়ে উনি আর একটা দৃষ্টি ঘুরিয়েছেন। আমরা যেটা দেখেছি, দেখেন, বিএনপির ভেতরে একটা এভলিউশন হয়েছে। প্রথম যখন গণজাগরণ মঞ্চ শুরু হলো, সেই সময় নানা ধরনের কথা বলা হয়েছে যেটা আমাদেরকে আহত করেছে, আমাদের তরুণ প্রজন্মকে ব্যাপকভাবে ভীষণভাবে আহত করেছে। বলা হয়েছে এটা একটা সাজানো নাটক,
বলা হয়েছে তুমি সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো। এই ধরনের কথাবার্তা শুনে আমরা আহত হয়েছি এবং আমরা বিক্ষুব্ধ হয়েছি। তারপরে একটা সময় দেখা গেল যে বিএনপির স্থায়ী কমিটি, সর্বোচ্চ যেটা নীতি নির্ধারণী কমিটি, সেই নীতি নির্ধারণী কমিটি থেকে এই আন্দোলনকে স্বাগত জানানো হলো, যেটাকে আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করলাম। আমরা বললাম যে হ্যাঁ, যদিও সেটার সাথে ওনারা বেশ কিছু দাবি যুক্ত করে দিয়ে বললেন যে এই দাবিগুলো গণজাগরণ মঞ্চ থেকে তোলা হোক, সেটার প্রসঙ্গে আমাদের বারবার জবাব আমরা দিয়েছি এবং এ প্রসঙ্গে আমার মনে হয় এটা নিয়ে বিস্তারিত আলোচনার দাবি রাখে না। কিন্তু তারপরে দেখেন এই শীর্ষ নেতৃত্ব থেকে যে ইয়েটা আসলো, ঘোষণাটা আসলো স্বাগত জানিয়ে, তারপরেও কিন্তু নানা ধরনের কথাবার্তা বলা কিন্তু শেষ হলো না। তবে একটা জিনিস আমরা দেখেছি যেটাকে ডেফিনেটলি আমরা পজিটিভ ভাবে নিতে পারি, সেটা হচ্ছে যে বিএনপি যতগুলো জামাত ইসলামী হরতাল ডেকেছে সবগুলো হরতালে বিএনপি নৈতিক সমর্থন দিয়েছে। গতকালকের হরতালে কোন নৈতিক সমর্থন আসেনি, যেটাকে আমরা অবশ্যই পজিটিভ বলবো এবং এটা সবাই পজিটিভ বলবে। 18 দলের একটি জনসভা ছিল, সেই জনসভা বাতিল করেছে বিএনপি। আমরা আরো অনেক পজিটিভ এভলিউশনের অপেক্ষায় আছি। পিনাকি সাহেব যে বক্তব্য রেখেছেন, আমি মনে করি যে আমি অত্যন্ত তার প্রতি কি বলবো, আমার অ্যাফেকশন সবকিছু দেখেই বলতেছি, আমি তো একটা দলের পক্ষে হইয়া তাকে ডিফেন্ড করার জন্য ইভলিউশন হইতেছে, তাই না? তারা চেঞ্জ করতেছে পজিশন, এখন তারা পরবর্তীতে কি চেঞ্জ করবে, তো আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয়। না, উনি যেটি প্রশ্নটি করেছিলেন, যেটি আমারও প্রশ্ন ছিল যে এই মুহূর্তে তাদের যে অবস্থা, সেটাকে আপনি যৌক্তিক মনে করেন কেন? আপনি ব্যক্তিগতভাবে কোন যৌক্তিক মনে করেন? রাজনীতিতে অন্য দল সম্পর্কে অন্য কেউ ব্যক্তিগত কথা বলতে পারে না। পিনাকি সাহেব নিজেই বলতেছেন যে বিএনপির ইভলিউশন হচ্ছে এবং তিনি আশাবাদী যে চেঞ্জ হচ্ছে, তাই না? পিনাকি সাহেব নিজেই বলছেন, আমি কেমন করে এখন আগে থেকে বলবো? আমি ধরে নিচ্ছি আপনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে যাচ্ছেন, ডক্টর একা আজাদ। আমার মনে হয় এই যে বৃহৎ দুই দলের ভিতরে ব্যারিস্টার সাহেবের সঙ্গে আমি একটু দ্বিমত পোষণ করি। বিএনপির মনে হয় তার অবস্থান আরো পরিষ্কার করা উচিত। তারা যদি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির দাবিদার হয় এবং জনমানুষের প্রতিনিধিত্ব করা আশা রাখে, তাহলে নিশ্চয়ই এই প্রজন্ম চত্বরের বাণীটাকে আরো স্পষ্ট করে দৃঢ় অবস্থানে গেলে। যদি এক লাইনে বলেন, আপনি কি আওয়ামী লীগের মধ্যে যথেষ্ট দৃঢ়তা দেখেছেন? আমি নিশ্চয়ই দৃঢ়তা দেখেছি, কারণ আওয়ামী লীগ প্রথমে একটু দূরত্ব অবস্থানে ছিল ব্লগারদের ফাংশন, কিন্তু শেষ পর্যন্ত তারা ভার্চুয়ালি এই প্রজন্ম, কি বল আপনার শাহবাগ প্রজন্মের যে শাহবাগের তেহরির স্কোয়ার আর শাহবাগ স্কোয়ার আর প্রজন্ম স্কোয়ার, তাদের প্রত্যেকটা দাবিকে তারা মেনে নিয়ে পার্লামেন্ট অ্যামেন্ডমেন্ট করে ল পাস করে তাদের কিছু কাদের মোল্লার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং আরেকটা ব্যাপার হলো যে যখনই কোন পার্টি ইভলভ উইথ দি পিপল, তাদের কিন্তু জনসম্পৃক্ততা বাড়ে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ ব্যারিস্টার মনির হোসেন আপনাকে, ডক্টর পিনাকি ভট্টাচার্য, আপনি নিশ্চয়ই আমাদের সাথে আছেন, তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। এবং দর্শক, আপনারা